বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী মোদী গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম 2.0 শীর্ষ সম্মেলনে যোগ দিতে 24 ফেব্রুয়ারি আসাম আসছেন, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাক উপত্যকা সফরের প্রথম দিনে হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি শিক্ষামন্ত্রী রনোজ পেগুর। ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্মবার্ষিকী এবং শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার 47তম বর্ষপূর্তি উপলক্ষে 8 ও 9 ফেব্রুয়ারি উৎসব শিলচর সৎসঙ্গ বিহারে। হাইলাকান্দি শ্রীভূমি জেলার পর কাছাড়ে শুরু গুণোৎসব 2025। গান্ধী মেলার টেন্ডার নিয়ে দুর্নীতি করেছে বিজেপি, গুরুতর অভিযোগ কংগ্রেসের। শিলচর মেডিকেল কলেজে ভাইরাল ট্রপিক্যাল ফিভার বিষয়ক দুদিনের জাতীয় কর্মশালার উদ্বোধন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী মোদী গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম 2.0 শীর্ষ সম্মেলনে যোগ দিতে 24 ফেব্রুয়ারি আসাম আসছেন, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাডভান্টেজ আসাম 2.0 শীর্ষ সম্মেলনে যোগ দিতে 24 ফেব্রুয়ারি বিকেল 5টার দিকে গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছবেন। ওই দিন তিনি ঝুমুরের বিশ্ব রেকর্ড অনুষ্ঠানে যোগ দেবেন এবং পরিদর্শন করবেন। 25 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বেলা 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত অ্যাডভান্টেজ আসাম কনক্লেভে যোগ দেবেন, বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী গুয়াহাটিতে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসাম কনক্লেভে অংশ নেবেন। মুখ্যমন্ত্রী শর্মা আরও বলেন, সাম্প্রতিক দিল্লি সফরের সময় তিনি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে দেখা করেছেন এবং কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর, মাজুলি জোরহাট সেতু, জোরহাট ডিব্রুগড় রোড, নুমলিগড় গহপুর টানেল, রিং রোড এবং অন্যান্য প্রকল্প নিয়ে আলোচনাও করেছেন। এদিকে রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা বুধবার ঝুমুর বিনন্দিনীর প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় যোগ দিয়েছেন, যা আগামী 24 ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। তেওঁলোকৰো যাতে দিন বা সময়খিনি নিশ্চিত কৰিব পাৰোঁ, সেইকাৰণে মই যোৱাকালি আছিলোঁ আৰু গুৱাহাটীত থকা দিল্লীত থকা অৱস্থাতে আমাৰ কেইবাটাও ইম্পৰ্টেণ্ট প্ৰজেক্টছ নীতিন গাডকাৰী ডাঙৰীয়াৰ লগত কাজিৰঙাৰ এলিভেটেড কৰিডৰ, মাজুলী যোৰহাটৰ ব্ৰিজৰ যিমান সোনকালে পাৰে নতুনকৈ নিবিদা মুকলি কৰা, যোৰহাট ডিব্ৰুগড় পথ চোৱাৰ আৰু এবাৰ আমি ৰিভিউ কৰিলোঁ। তাৰপিছত আমাৰ যিটো নুমলীগড় আৰু শোণিতপুৰৰ মাজৰ বিশ্বনাথৰ মাজৰ টানেল গহপুৰৰ, সি PIBলৈকে গৈছে, দ্য ছেকেণ্ড ষ্টেপ বিফৰ গোয়িং টু কেবিনেট। গতিকে PIBত যিসকল বিষয়া বহিব তেওঁলোকৰ লগতো কথা বতৰা পাতিলোঁ। গতিকে ৰিং ৰোডৰ সম্পূৰ্ণখিনি ফাইনেল হৈ গ'ল, টেণ্ডাৰখন ছেটেল হৈ গ'ল। যোনে পাবলগীয়া আছিল তেওঁলোকে পালে। এতিয়া অহা এমাহৰ ভিতৰত ৰিং ৰোডৰ কাম আৰম্ভ কৰিব পাৰিব। এই গোটেইখিনি এবাৰ নীতিন গাডকাৰী ডাঙৰীয়াৰ লগত বহি মই আকৌ এবাৰ এছেছমেণ্ট কৰিলোঁ যে কামবিলাক ঠিক গতিত গৈ আছে নে নাই। নিৰ্বাচনটো হ'ব, বিজেপি জিকিব, বৰ বেছি পলিটিকেল মই কেম্পেইন কৰিলোঁ দুদিন, কিন্তু মেইনলি অসমৰ কাৰণে মই সময় দি আছোঁ এতিয়া। বরাক উপত্যকা সফরের প্রথম দিনে হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি শিক্ষামন্ত্রী রনোজ পেগুর। বরাক উপত্যকা সফরের প্রথম দিন শ্রীভূমি জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি করেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। আজ বুধবার শ্রীভূমি জেলায় বিভাগীয় একাধিক কাজের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করেন মন্ত্রী পেগু। মন্ত্রী হাইলাকান্দি সফর শেষ করে শ্রীভূমিতে পা রেখে জেলা আয়ুক্তের কার্যালয়ে রিভিউ মিটিংয়ে অংশ নেন। জেলা আয়ুক্ত সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক, শিক্ষা বিভাগীয় আধিকারিক সহ বিভাগীয় অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা করেন মন্ত্রী পেগু। উপস্থিত ছিলেন
খাদ্য, অসামরিক সরবরাহ, খনিজজাত তথা বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক বিজয় মালাকার, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। এ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইত্যাদি সম্পর্কে মই শিক্ষা বিষয়াসকলৰ লগত পৰ্যালোচনা কৰোঁ। স্যার, দেখা গৈছে শিৱসাগৰ ডিষ্ট্ৰিক্টৰ বা গোটেই অসমত এতিয়ালৈকে সেইটো আপোনাৰ প্ৰাইভেট যিটো স্কুল আছে সেইটো ট্ৰেণ্ড যিটো আছে সেইটো ভাঙিবলৈ কিমান সক্ষম হৈছে এতিয়ালৈকে? আমাৰ তেনেকুৱা কাৰোবাক ভাঙিব লাগে, কাৰোবাক বনাব লাগে এইটো নহয়। আমাৰ যি পাব্লিক এডুকেশ্যন আছে, চৰকাৰী বিদ্যালয়বিলাকৰ মান উন্নত কৰাৰ এটা নন ষ্টপ আমাৰ প্ৰচেষ্টা চলি আছে। সরকারি স্কুলে যেটো আপনার এনরোলমেন্ট যেটো আছে এইটো এতিয়ালৈকে বহুত কম আছে। প্রাইভেট স্কুলত কিন্তু এতিয়ালৈকে স্টুডেন্ট ভর্তি হৈ আছে, যদি কম্পিটিশন আছে সেইটো প্রাইভেট স্কুল অসমৰ টোটাল 50 লাখ ষ্টুডেন্ট পঢ়ে চৰকাৰী বিদ্যালয়, প্ৰাইভেট স্কুলত মাত্ৰ 2.5 লাখ ষ্টুডেন্ট। তো ক'ত 2.5 লাখ আৰু ক'ত 50 লাখ? তো তুলনাই প্ৰাইভেট স্কুলৰ শ্বেয়াৰটো ভেৰি মিনিমাম। আমি কিন্তু 50 লাখ স্টুডেন্টক পাত্তা কৰোঁ। শিৱসাগৰ চৰকাৰী স্কুলত এটেণ্ডেন্সটো কম হয়, মানে আপুনি বাদ দিয়াও কাপোৰ দিয়াও কিন্তু এটেণ্ডেন্সটো কম হয় স্কুলত। আজি মই নিৰ্দিষ্টভাৱে এই বিষয়খিনিও যে এটা ষ্টুডেণ্টৰ এবচেণ্টিজিম, এই এবচেণ্টিজিম বা উপস্থিত নিয়মিতভাৱে উপস্থিত নথকা ইয়াৰ এটা ষ্টাডি কৰিবৰ কাৰণে আজি মই বিষয়াসকলক দায়িত্ব দিছোঁ যে কাৰণটো কি সেইটো আমি জানিব বিচাৰিছোঁ। আজি আপোনাৰ হাতত NSOE এটা কমপ্লেইন দিছে, কিবা ড্ৰেছলৈ কিবা কেলেংকাৰী হৈ থাকে শিৱসাগৰ জিলাত। চব ইউনিফৰ্মটো আমি কলেজত SMC থাকে, SMDC থাকে। ইয়াত ইউনিফৰ্ম ক্ৰয় কৰাত চৰকাৰ সি ৰাজ্যিক পৰ্যায়তে হওক বা জিলা পৰ্যায়তে হওক আমাৰ বিষয়া বা আমাৰ কাৰ্যালয় ইয়াত জড়িত নহয়, SMC SMDC হয়। কিন্তু ইয়াৰ যি কোৱালিটি আছে, কোৱালিটিটো যাতে এনচিয়ৰ কৰিব পৰা যায়, গতিকে এইবাৰ ইমান ছাপ্লাই হ'ব প্ৰত্যেকৰে লেবৰেটৰী টেষ্ট হ'ব, আৰু লেবৰেটৰী টেষ্ট পাছ কৰিলেহে তেওঁলোকে পে'মেণ্ট পাব। দেখা গৈছে আৰু এটা কথা, লাষ্ট ইয়াৰ যিটো আমাৰ LP যিটো টিচাৰ আছিলে সেইটো মেৰিট লিষ্টটো ক'ত ওলাব, কিবা আছে নেকি? ওলাব, ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন চলি আছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্মবার্ষিকী এবং শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার 47তম বর্ষপূর্তি যথাযোগ্য ভক্তি ও উৎসাহের সঙ্গে উদযাপিত হবে 8 ও 9 ফেব্রুয়ারি। বুধবার সন্ধ্যায় শিলচর সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে উৎসব কমিটির সম্পাদক অনুপ কুমার বিশ্বাস জানান যে মহোৎসবের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই দুদিন ব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে ভক্তিমূলক আলোচনা, কীর্তন, সমবেত প্রার্থনা ও অন্যান্য আধ্যাত্মিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। 8 ফেব্রুয়ারি বেলা 10:30টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। একই দিনে বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হবে। 9 ফেব্রুয়ারি শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা সম্পন্ন হবে এবং একটি শোভাযাত্রাও বের করা হবে। বেলা 11টা থেকে প্রসাদ বিতরণ অর্থাৎ আনন্দবাজার শুরু হবে। বিকেল 4:45 এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে আমন্ত্রিত শিল্পী সুজিত দাস, জয়শ্রী বাউল ও দীপ চ্যাটার্জি পারফর্ম করবেন। সংবাদ সম্মেলনে মানবেন্দ্র সরকার, হরিপদ রায়, আশিস ভট্টাচার্য, আশিস আচার্য, আশিস দাস সহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উৎসব কমিটি সকল ভক্তদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আশীর্বাদ গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং সফল ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ উদযাপনের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। উক্ত উৎসব কমিটির উপস্থিত সকল সদস্যরা এই অঞ্চলের ধর্মপ্রাণ ভক্তবৃন্দরা জাতি বর্ণ নির্বিশেষে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানান। 8 তারিখ উৎসবের উদ্বোধন হবে 10:30টায়। তার পরবর্তীতে মাতৃসম্মেলন রয়েছে, বিকেলবেলা সঙ্গীতাঞ্জলি, সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। 9 তারিখে উৎসবের মূল দিন যেটা রবিবার, ভোরে বেদমাঙ্গলিকী এবং উষাকীর্তন পরিক্রমা অনুষ্ঠান দিন শুরু হবে। পরবর্তীতে সকাল 8টায় রয়েছে বিগ্রহ প্রতিষ্ঠা লগ্ন ঘোষণা। সকাল 9:30টায় একটি শোভাযাত্রা শহরের প্রধান পথগুলি পরিক্রমা করবে।
শোভাযাত্রাটিকে বর্ণাঢ্য করে তুলতে আমরা সব রকম প্রয়াস নিচ্ছি। আর সকাল 11টায় আমাদের আনন্দবাজার বা ভান্ডারা যেখানে প্রসাদ বিতরণ হয় সেখানে প্রসাদ বিতরণ শুরু হবে, বিকেল অবধি চলবে। দুপুরে 2টায় সৎসঙ্গীদের নিজস্ব প্ল্যাটফর্ম, এখানে সৎসঙ্গের ভাবধারা, শ্রী শ্রী ঠাকুরের আদর্শ, তার জীবন ইত্যাদি নিয়ে আলোচনা হয়। সৎসঙ্গী সম্মেলন সেটি আয়োজিত হবে দুপুর 2টায়, বিকেল 3:30 পর্যন্ত চলবে। বিকেল 3:30টায় ধর্মসভা আয়োজিত হবে। ধর্মসভায় আমাদের আমন্ত্রণে বিশিষ্ট কয়েকজন বক্তা উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে। তাদের কাছ থেকে আমরা সৎসঙ্গ সম্পর্কে তাদের বক্তব্য শুনব। সন্ধ্যায় প্রার্থনা, নামজপ ইত্যাদির পর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে সন্ধ্যা 6টায়। 2 দিনই আমন্ত্রিত শিল্পীরা রয়েছেন। 8 তারিখে গুয়াহাটি থেকে শ্রী সুজিত দাস এবং কলকাতা থেকে শ্রীমতী জয়শ্রী বাউল, তারা রাত্রের যে সাংস্কৃতিক অনুষ্ঠান তাতে অংশ নেবেন। 9 তারিখে সন্ধ্যা 6টায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। তাতে কলকাতা থেকে আমন্ত্রিত শিল্পী হিসাবে সারেগামা জি বাংলা সারেগামা খ্যাত শ্রী দীপ চ্যাটার্জি তিনি অংশ নেবেন। এছাড়া স্থানীয় শিল্পীদের মধ্যে নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী অনেকেই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সারাদিনব্যাপী একটি চিকিৎসা শিবির আয়োজিত হবে উৎসবের উল্টা দিকে যে মাঠটি রয়েছে সেখানে। বিশিষ্ট কয়েকজন চিকিৎসক সেখানে উপস্থিত থাকবেন। সারাদিনব্যাপী ফ্রি মেডিকেল চিকিৎসা এবং ওষুধ বিতরণের ব্যবস্থা সেখানে থাকবে। শহরে এক বিপুল অংশের মানুষ উৎসবকে কেন্দ্র করে এখানে সমবেত হন। শহরের বাইরের কিছু অঞ্চলের অনেকেই উৎসবকে কেন্দ্র করে এখানে সমবেত হন। আমরা প্রয়াস নেই প্রতিবারই সুশৃঙ্খলভাবে, আনন্দজনকভাবে যাতে উৎসব আয়োজন করতে পারি, সেই প্রয়াস আমাদের তরফে থাকে। আমরা এবারও চেষ্টা করছি যে বিষয়ে সাধারণ ত্রুটিগুলি দেখা দেয় সেইগুলি দূর করার আমরা আপ্রাণ চেষ্টা করছি। আপনাদের এবং শিলচর শহরের সবার কাছে আমার আবেদন, আপনারা সবাই উৎসবে যোগদান করবেন, আনন্দের অংশীদার হবেন। আমরা আপনাদের আপ্যায়ন করতে সদা সর্বদা প্রস্তুত থাকব। আর আপনাদের মাধ্যমে আমরা শহরের পার্শ্ববর্তী অঞ্চলের সবাইকে। হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার পর কাছাড়ে শুরু হলো গুণোৎসব 2025। 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিশুর জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছে সরকার এবং প্রাথমিক স্তরে শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে শৈক্ষিক ফলাফল বৃদ্ধি করে গুণগত প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করতে সরকার রাজ্য জুড়ে গুণোৎসবের আয়োজন করে আসছে। বিদ্যালয়গুলোতে শিক্ষার মানদণ্ড উন্নয়ন ও শিশুদের মধ্যে শিক্ষার প্রচার ও বিকাশকে উন্নত করতে এবছরও বরাকের 3 জেলায় গুণোৎসব অনুষ্ঠিত করা হয়েছে। হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার পর বুধবার কাছাড় জেলায় শুরু হলো গুণোৎসব 2025। এদিন শিলচর অম্বিকাপট্টির দুর্গাশঙ্কর পাঠশালায় জেলাশাসক মৃদুল যাদব সহ শিক্ষা বিভাগের আধিকারিকরা উপস্থিত হয়ে বিভিন্ন বিষয় সরজমিনে খতিয়ে দেখেন। এদিকে কলেজ রোডের নিরঞ্জন পাল ইনস্টিটিউট পরিদর্শন করেন ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া। পিএমসি সুভাষনগর প্রাইমারি স্কুলে অতিরিক্ত জেলা শাসক বন্নিকা চেতিয়া উপস্থিত হয়ে বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পাশাপাশি বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ নিয়ে খুশি প্রকাশ করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সরকারি বিভিন্ন আধিকারিকরা জানিয়েছেন, গুণগত শিক্ষা সরকারের এমন একটি ব্যবস্থা যেখানে শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় সম্পদের যোগান দেয়। প্রতিটি শিশু একটি স্বাস্থ্যকর পরিবেশে বিদ্যালয়গুলোতে শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়ে উন্নত জীবন চর্চার লাভ ওঠাতে সক্ষম হয়। শুধু তাই নয়, শিশুরা সক্রিয়ভাবে যোগ্য ও দক্ষ শিক্ষক শিক্ষিকাদের সংস্পর্শে থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতেও সক্ষম হন। সরকারের তরফে শুরু করা গুণোৎসব আগামীতে শিক্ষক শিক্ষিকা ও শিশুদের পাশাপাশি বিদ্যালয়গুলোর পরিকাঠামো সহ শিক্ষার বিকাশ ও মানদণ্ড উন্নয়নে যথেষ্ট সহায়ক হবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন বিভিন্ন সরকারি আধিকারিকরা। বরাকভিল থেকে কাছাড় ডিস্ট্রিক্টে আজকে থেকে গুণোৎসব শুরু হচ্ছে। তা আমি নিরঞ্জন পাল ইনস্টিটিউটে এখানে আসি এক্সটার্নাল ভ্যালিডেটর, আমার সঙ্গে আরও 2জন এক্সটার্নাল ভ্যালিডেটর আছে। তো আমরা সবাই এটা এক্সটার্নাল ভ্যালিডেট এখন করছি আর জিনিসগুলি আমরা দেখছি। তারপরে আমরা স্কুলের রুমের ভিতরেও গেলাম, ক্লাসরুমের ভিতরে গিয়েও যেগুলি ক্রাইটেরিয়া দেওয়া আছে ক্রাইটেরিয়া দেওয়ার মধ্যে আমরা এখন কাজ করতেছি।
আপনারা জানেন আমাদের বরাকভেলি ডিস্ট্রিক্টের মধ্যে শ্রীভূমি আর হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এখন গুণোৎসব সব শেষ হয়ে গেছে। তো আমাদের 2025-এ আজকে কাছাড় ডিস্ট্রিক্টে শুরু হচ্ছে আর আমরা এখন এক্সট্রা লেভেলে কাজ করছি। না, আমার তো এই স্কুলে পড়ছে, আজকে ফার্স্ট টাইম স্কুলে গুণোৎসব শুরু হচ্ছে কাছাড় ডিস্ট্রিক্টে, আমার স্কুলে পড়ছে। স্কুলে এসে কি দেখলেন স্যার? না, স্কুলে আছে যেগুলি এক্সপেক্ট ক্রাইটেরিয়া দেওয়া আছে ওদের। আমার মর্নিং অ্যাসেম্বলি টাইম থেকে আমি এখানে ছিলাম, তো ওনার যখন প্রেয়ার ছিল, তারপরে ওনার যেটা পিটি ছিল, ওদের যেটা আজকের নিউজ পেপার নিয়ে যেটা রিডিং পড়তে লাগে, তারপরে মহৎ লোকের যেটা বাণী পড়তে লাগে, ওরা এটা পড়ছে সব কিছু। আশা করেই এসছি যে এখানের মধ্যে ভালোভাবেই হবে। তো প্রথম থেকেই আমরা দেখছি খুব ভালোভাবেই হচ্ছে। এখন ইভ্যালুয়েশনের মোটামুটি ইভ্যালুয়েশন শেষের পথে, শুধু এখন আমাদের মানে এজ এ এক্সটার্নাল ইভ্যালুয়েটার রিডিং স্কিলটা নেওয়ার বাকি আছে। তো ওটাই এখন শুরু হবে, যেহেতু 12টা বেজে গেছে। ভালোই হচ্ছে, খুব ভালো হচ্ছে। কোনো অসুবিধা পেয়েছেন নাকি স্কুলে? না, এখন অবধি কোনো অসুবিধা কিছু পাইনি আমরা, ভালোভাবে। স্টুডেন্টরা কিরকম করছে? স্টুডেন্টদের, হ্যাঁ, ছাত্রদের যেটা মানে যেটা মানে সেলফ ইভ্যালুয়েশন, যেটা আমরা যেটা ইভ্যালুয়েট করব, এটা এখন 12টার থেকে শুরু হবে আমাদের। তো এখনও করিনি বলে স্টুডেন্টদের ব্যাপারে এখন আমি মানে নিজে কিছু বলতে পারছি না। তবে লাস্ট ইয়ারের যেটা রেজাল্ট বা তার আগের বছরের যে রেজাল্টগুলো আছে, এই রেজাল্টগুলোর থেকে বুঝতে পারছি যে স্টুডেন্ট কোয়ালিটি ইজ গুড, ভেরি গুড কোয়ালিটি স্টুডেন্ট। আপনি ম্যাডাম কোথা থেকে এসেছেন? আমি এসেছি হাইলাকান্দি ডায়েট থেকে। আমি হাইলাকান্দি ডায়েটের লেকচারার, বেদশ্রী দে। আপনার করিমগঞ্জত আছিলে ফার্স্ট ফেজটো, সেকেন্ড ফেজত মোক দিয়া নাছিলে, এই গোটেই থাৰ্ড ফেজত মোক দিছে। ইয়াত 3 দিন মোৰ হ'ব। আজি হ'ল 5 তাৰিখ, 5, 6, 7। গোটেই ইয়াত পৰিৱেশটো বহুত ভাল লাগিছে। আমি বহুত স্কুল দেখিছোঁ, ইয়াত মোটামুটি ইয়াত ডিচিপ্লিন হৈছে বস্তুখিনি গোটেইখিনি। যিটো আমাৰ প্ৰচেছ, আমি যিবিলাক কৰিব লাগে সেইবিলাক আমি প্ৰথম প্ৰেয়াৰ হয়, এইবিলাক আমি চাব লাগে। সেইবিলাক চোৱা হ'ল ভালমতে, খুব ভালমতে কৰিছে এইবিলাকে। বাকী পৰীক্ষা এতিয়া ভালমতে চলি আছে আৰু পৰীক্ষাবিলাক আমি চাই আছোঁ, মাজে মাজে আমি অবজাৰ্ভ কৰি আছোঁ ল'ৰাখিনি, ল'ৰা ছোৱালী যিখিনি আছে। গতিকে সেইমতে চলি আছে আৰু কৰি আছে তেওঁলোকে। বৰ্তমান শেষ হোৱা নাই, কৰি আছে তেওঁলোকে, পৰীক্ষা চলি আছে। ছোৱালী এটা অসুস্থ হৈছে। হয় হয় হয়। কি কাৰণে অসুস্থ হৈছে এইটো ক'ব পাৰিব নেকি? এইটোতো এনে আমি খবৰ ল'লোঁ, মানে লাইনত আছিলে। লাইনত মানে সাৱধানত থাকিলে অলপ ভৰি চৰি লৰাই থাকিব লাগে। আৰু ছোৱালীজনী আকৌ খাই অহা নাই, ৰাতিপুৱা খালী পেটে আহিছে। সেইকাৰণে তেওঁ ঢলি পৰি গৈছিলে। তাৰপিছত নি পেলাই পানী চানী দি পেলাই মানে আহি গ'ল, ভাল হ'ল আৰু পাছত। সেইটোৱে আৰু। স্কুলত আজি পৰিদৰ্শন কৰিছে, স্কুলত কোনোবা কি প্ৰব্লেম আছে নেকি? প্ৰব্লেম পাইছে নেকি? প্ৰব্লেমটো ইয়াত আছে এটা প্ৰব্লেম, মানে এওঁলোকৰ যিটো কিটচেন এটা এক্সট্ৰা আমাক লাগেই এনে ক'ব লাগিলে, কাৰণ সেইটো এটাচ হৈ আছে। ষ্টুডেণ্টবিলাকৰ অলপ এইটোৰ কাৰণে মানে অলপ স্মক যে মানে অলপ হাৰ্ম হ'ব পাৰে ল'ৰা ছোৱালীৰ, সেইটোৰ কাৰণে আমাক এক্সট্ৰা এটা মানে কিটচেন এটা থাকিলে ভাল। আমি প্ৰায় হেৰিত দেখিছোঁ এক্সট্ৰা এটা কিটচেন থাকে। ইয়াত কিটচেনটো মানে এটাচ হৈ আছে মানে ক্লাছৰুমৰ লগত, সেইটো এটা প্রবলেম কিছু। বাকিবিলাক গান্ধী মেলা টেন্ডার নিয়ে দুর্নীতি করছে বিজেপি, অভিযোগ কংগ্রেসের। গান্ধী মেলার টেন্ডার দুর্নীতি নিয়ে প্রতিবাদ করা শিলচরের বিধায়ক কংগ্রেস দলকে নিয়ে যে মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ জানালো কংগ্রেস দল। বুধবার এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল অন্যদের পাশে বসে বলেন, শাসক দল বিজেপির উচিত ছিল কংগ্রেসের আনা দুর্নীতির অভিযোগ তদন্ত করে দেখা। তা না করে বিজেপির বিধায়ক সহ অন্যান্যরা পাল্টা কংগ্রেস দলকে আক্রমণ করছেন। তিনি বিজেপির বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আনেন। সেই যে দাবিটুকে উনি সঠিক তদন্ত করে দেখা উচিত ছিল যে পৌরসভাতে সঠিক কি দুর্নীতি চলছে কি না, কিন্তু উনি আমাদেরকে উল্টা আপনাদের মাধ্যমে হুমকি দিয়েছেন যে গুন্ডাগিরি করলে ভারতীয় জনতা পার্টি বসে থাকবে না, মুখ্যম জবাব দেবে। কংগ্রেস দল এগুলো ভয় পায় না। কংগ্রেস দল স্বাধীনতা সংগ্রামীর দল। কংগ্রেস দল ব্রিটিশকেও ভয় করেনি। এইভাবে আমাদেরকে হুমকি দিয়ে লাভ হবে না। কিন্তু আমাদের যে দাবি, আমরা সেই দাবিতে অটল। আমাদের সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর শিলচর পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক আপনাদের সামনে উনি এসে আমাদের সাথে কথা বলেছিলেন। আমরা ওনাকে সেই দাবিটুকু করেছিলাম যে আপনারা সঠিক ওয়ার্ক অর্ডারটা আমাদেরকে দেখান এবং জনসাধারণের সামনে তুলে ধরেন। আমাদের সেটাই দাবি ছিল। উনি আমাদের কথা দিয়েছিলেন যে 1 তারিখ উনি আমাদেরকে অফিস থেকে কপিটা পাঠিয়ে দেবেন। আমরা যখন 1 তারিখ এখানে আমরা জেলা কংগ্রেসের একজন পদাধিকারীকে পাঠিয়েছিলাম, উনি আমাদেরকে এইসব কাগজ তুলে দিয়েছেন। যে কাগজের মধ্যে আপনারা দেখবেন একটা কাগজ দিয়েছেন 18/12/2024 ইংরাজি, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার, ওয়ার্ক অর্ডার না। সেটাতে উল্লেখ করা আছে যে আপনার 1 নম্বর পার্টিকে কাজ দেওয়া হয়েছে এবং উনি এসে 3 দিনের ভিতর এসে এগ্রিমেন্ট সিগনেচার করার জন্য 100 টাকা নন জুডিশিয়াল স্টাম্পের মধ্যে এসে
তারপর 31/12/2024 ইংরাজিতে ওকে রিমাইন্ডার লেটার দেওয়া হয়েছে যে আপনি যদি 3 দিনের ভিতরে এসে যদি এটা এগ্রিমেন্টটা সাইন না করেন তাহলে আপনাকে ক্যান্সেল করা হবে এবং আপনার সিকিউরিটি ডিপোজিট ফোরফিট করা হবে। তারপর এগ্রিমেন্ট সাইন করেছে পার্টি এসে 13 জানুয়ারি। 31 ফেব্রুয়ারিতে লিখিত চিঠি দেওয়ার পর 1 নম্বর পার্টির কি এত ক্ষমতা যে তারপরেও 3 দিন পর যেহেতু বলা হয়েছে যে তার টেন্ডার ক্যান্সেল করা হবে, 2বার চিঠি দেওয়ার পর 13 জানুয়ারি এসে সিগনেচার করে গিয়েছিল এগ্রিমেন্ট পেপারে। সেই এগ্রিমেন্টের মধ্যে পরিষ্কার কোনো কিছু স্পষ্ট নেই যে তাকে 26 টাকা রেট, কি রেট দেওয়া হয়েছে, স্কোয়ার ফুট না স্কোয়ার মিটার না কি, এবং কতটুকু জমি ওকে দেওয়া হয়েছে এবং কতদিনের জন্য দেওয়া হয়েছে সেটাও উল্লেখ নেই। এবং আমরা জানি সরকারি কোনো প্রকল্প যখন এগ্রিমেন্ট এসে সাইন করে ঠিকাদার, তারপর ওকে ফাইনালি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়, কিন্তু কোন ব্যাপারে ওনারা এই ওয়ার্ক অর্ডার এখন পর্যন্ত ইস্যু করেনি সেটা আমরা আজকে পর্যন্ত বুঝতে পারিনি। মেলা শুরু হয়ে গেছে, 30 জানুয়ারি থেকে গান্ধী মেলা শুরু হয়, অনুমোদন হয়ে গেছে মেলা, এখন পর্যন্ত ওনারা পার্টিকে ওয়ার্ক অর্ডার দেননি বা সেই ওয়ার্ক অর্ডারটা ওনারা লুকিয়ে রেখেছেন। সেটার মধ্যেই পরিষ্কার বোঝা যায় যেই মেলার এম্বুজমেন্ট এরিয়া যাকে দেওয়া হয়েছে সেটা নিয়ে একটা মেলার ভিতরে একটা সিন্ডিকেট চলছে। সেই সিন্ডিকেটটা যেমন এবার কংগ্রেস দল যখন এটাকে জনসাপেক্ষে তুলে ধরেছে, তখন ওনারা কীভাবে এটা ডাকবেন সেটা নিয়ে ওনারা লিপ্ত হয়ে পড়েছেন একটা সিন্ডিকেট গোষ্ঠী শিলচর পৌরসভা। এবং বিধায়ক এটাকে তদন্ত না করে বিধায়ক সেটাকে মদত দিচ্ছেন, বিধায়ক আমাদেরকে হুমকি দিচ্ছেন। আমরা গান্ধী মেলা, গান্ধী হচ্ছে বিশ্বের বুকে যাকে আমরা স্বচ্ছতার প্রতীক হিসেবে ধরে নিই, ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী যাকে স্বচ্ছতার প্রতীক হিসেবে এত অ্যাডভার্টাইজমেন্ট করে যাচ্ছেন গোটা পৃথিবীতে, সেই গান্ধীজির নাম নিয়ে শিলচর গান্ধী মেলার দুর্নীতি কংগ্রেস দল কোনোদিন বরদাস্ত করবে না। আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি, যদি ইতিমধ্যে পৌরসভা আমাদেরকে ওয়ার্ক অর্ডারের কপি না দেয় বা আমাদেরকে না দেয়, পত্রিকার মারফতে সবাইকে জনসাধারণকে জানিয়ে দেব, যদি না দেওয়া হয় তাহলে কিন্তু কংগ্রেস দল গণতান্ত্রিক পদ্ধতিতে একের পর এক আন্দোলন চালিয়ে যাবে। কারণ আমাদের অ্যাসেসমেন্ট হচ্ছে যদি 1 মাসের জন্য সেই অ্যাম্বুজমেন্ট পার্ক এরিয়া যদি কোনো দলকে দেওয়া হয় 26 টাকা রেটে, এবং ওনারা যেটা বলছেন মুখে 20,000 স্কোয়ার ফুট দেওয়া হবে, যদি 20,000 স্কোয়ার ফুটে দেওয়া হয় তাহলে 1,56,00,000 টাকা পৌরসভা রাজকোষে জমা হবে। সেটা আমরা দেখে নেব যত সময় পর্যন্ত পৌরসভা রাজকোষে সরকারি টাকাতে যত সময় পর্যন্ত জমা না হবে তত সময় পর্যন্ত কংগ্রেস দল সেটা নিয়ে প্রতিবাদ জানাবে। কংগ্রেস দল গণতান্ত্রিক পদ্ধতি একের পর এক আন্দোলন চালিয়ে যাবে। শিলচর মেডিকেল কলেজে ভাইরাল ট্রপিক্যাল ফিভার বিষয়ক জাতীয় 2 দিনের কর্মশালার উদ্বোধন। ভাইরাল ট্রপিক্যাল ফিভার, আণবিক চরিত্রায়ন ও রোগ নির্ণয়ের পদ্ধতি বিষয়ক জাতীয় হ্যান্ডস অন কর্মশালার বুধবার বেলা 10টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে উদ্বোধন করা হয় পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি মাইক্রোবায়োলজি বিভাগ কর্তৃক আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য ভাইরাল ট্রপিক্যাল ফিভার শনাক্তকরণের ক্ষেত্রে আণবিক প্রযুক্তির দক্ষতা বৃদ্ধি করা। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক এবং বিআরডিএল এর প্রধান গবেষক ডাক্তার দেবদত্ত ধরচন্দ এই কর্মশালার আহ্বায়ক ও আয়োজক সচিবের দায়িত্ব পালন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সন্দীপ স্বপনধর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুজিত ভট্টাচার্য। The opportunities what ICMR has for undergrad and PG as well as young faculty and senior faculty. So you will have opportunities at different stage of your career and you can very well avail those opportunities. The competition is there, but you have to stand that competition. I see that this workshop, the way it has been designed by the resource persons and the Department of Microbiology for you participants to strengthen you in the field of molecular diagnosis. And you might have experienced during the COVID-19 pandemic how it was important for us to have diagnostic tools to diagnose unknown viral infections and diseases which are coming in this new generation. I mean, we see that so much of virulence and is increasing day by day, and the kind of
mutagenesis happening and the virulence is more and more. And we are seeing that we need to fight the way we have fought during COVID-19. So the preparedness for next such pandemic or the untowards happening to the mankind, we need to be prepared, and that's why we have to build that capacity. All the pain and initiative to organize such a wonderful workshop, at a national level workshop funded by the ICMR on a very important disease, viral tropical disease and related things. You know, my dear friends, it's a challenge for the physician nowadays. Some of the patients are coming in an unconscious condition in our medicine casualty, and to diagnose and to provide adequate treatment, it is really challenging for the doctors. So in this case, I congratulate our microbiology department. They have coming up with all their extended hands in the field of diagnosis with helping the clinicians, and they are instrumental during the time of COVID also. And Silchar Medical College holds one of the unique identity there. They have done the maximum number of RT-PCR during the time of COVID, more than 3.5 lakhs of tests, and a big round of applause goes to the entire department of Silchar Medical College. They are instrumental in diagnosing and providing treatment to all the patients of this region. So I hope this will be a wonderful session with our national level faculties who have come here. My heartfelt thanks to them. They have taken. You don't know anything about the subject. All along you have read and taught ophthalmology. What will you say there? I did not tell her anything because I don't have anything to say. I don't think I have any wisdom to talk on this subject. But one thing I must acknowledge. I have been called here by the HOD of microbiology and her department because they want to show me the respect to my passion regarding the growth of this medical college. I have always been very passionate about this. Everybody, even my enemies, if there is anybody, they also know that I am very passionate about the growth of this college. ভারত বাংলাদেশ সীমান্ত কড়া প্রহরার পাশাপাশি বিভিন্ন সমস্যামূলক কাজ বিএসএফ এর। সম্প্রতি বাংলাদেশে অবাঞ্ছিত ঘটনার পর থেকে আরও কঠোরভাবে তৎপর হয়ে উঠেছে সীমান্ত সুরক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফ। শ্রীভূমি জেলার লক্ষ্মীবাজার বিওপির ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএসএফের ১৬ নম্বর ব্যাটালিয়নের ইকো কোম্পানি। সীমান্তে কড়া নজরদারি রেখে চলেছে এই কোম্পানি। ২০২২ সালে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ এই ব্যাটালিয়নকে বিশেষ সম্মান জানিয়েছেন। বিওপির অধীনে রয়েছে লাফাশাইল আউটপোস্ট। প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে বিএসএফের পুরুষ ও মহিলা জওয়ানরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিদিন কাঁটাতারের আশপাশ এলাকায় প্যাট্রোলিং চালানোর পাশাপাশি সীমান্তে তীক্ষ্ণ নজর রেখেছেন। অস্ত্রশস্ত্র সহ অত্যাধুনিক বিভিন্ন উপকরণের মাধ্যমে বিএসএফ জওয়ানরা সীমান্তে দিনরাত টহল দিচ্ছেন। লক্ষ্মীবাজার বিওপির অধীনে ২৩ থেকে ৩০ নম্বর পর্যন্ত মোট ৮টি কাঁটাতারের গেট রয়েছে, যার মধ্যে ২৮ নম্বর গেটের লাগোয়া ভারতের একটি গ্রাম রয়েছে, যেখানে ৬৩টি ভারতীয় পরিবারের ৪ শতাধিক মানুষ বসবাস করছেন। এলাকার সুরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য তৎপর রয়েছে বিএসএফ। নোম্যান্স ল্যান্ডে জেসিবি ও বুলডোজারের মাধ্যমে সমস্ত জঙ্গল পরিষ্কার করে সেখানে রবি শস্য উৎপাদনের জায়গা তৈরি করেছে বিএসএফ। বিগত দিনে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ঘটনা নিয়ে এপারের জনগণ কিছুটা সংশয় নিয়ে দিন কাটালেও সীমান্তে মোতায়েন বিএসএফের কড়া নিরাপত্তায় স্থানীয়রা নির্ভয় থাকছেন। এই জায়গাটা আগে পুরা জঙ্গল আসলো, এই ১৬ ব্যাটালিয়ন নেওয়ার পরে জেসিবি লাগাইয়া সাফ করিয়া দিছে। সাফ করার পরে আমরা সবজি উবজি খেত করিয়া প্রায় ৩ বিঘা জমিন আমিও খেত করছি এই বছর। খেত করার পরে প্রথমে তো ১২০ টাকার এই টাইম ফুলকপি বেচা কিনা করছি, প্রায় ১২০০ ফুলকপি আসলো। আর এখন তো টমেটো অনেক দিন থেকে বেচা কিনা চলে, আর এখনও আবো দরতেও আছে।
আর তো রাজমা, মিষ্টি লাউ, শশা, ওটা মরিচ, সব কিছু সবজি যতটা আছে, আলু আর বাঁধাকপি, ফুলকপি। এটা হলো লাফাশাইল এলাকা, লাফাশাইল পার্ট 3, এবং এটা হলো পশ্চিম লাফাশাইল, যেটা আমরা নর্থ লাফাশাইল বলি। তো এখানে আগে আমাদের এই বর্ডার রোড, এই বর্ডার রোডে আমাদের ফেন্সিং আছে। ফেন্সিংয়ের এদিকে আমাদের ভারতবর্ষের প্রচুর জমি আছে যেখানে জঙ্গল ছিল। তো এই 16 নম্বর ব্যাটালিয়ন, যেটা এই ব্যাটালিয়ন আসার পরে এই জঙ্গলগুলা সফা করে দিয়েছে। ওরা সফা করে দেওয়ার পর এখানে বর্তমানে আমাদের সবজি ক্ষেত হচ্ছে। এখান থেকে মানুষ যাতে তারা জীবিকার জন্য এই সবজি ক্ষেতের মাধ্যমে অনেক ইনকামও করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে বাংলাদেশের গভর্নমেন্ট যখন পরিবর্তন হলো, তো এই কোটা আন্দোলনে যে গভর্নমেন্ট পরিবর্তন, এরপরে আমাদের ভারতবর্ষে আমরা যারা সীমান্ত এলাকায় বাস করি, আমাদের অনেক ভয় হয়েছিল। আমাদের যে বিএসএফ জওয়ান, যারা বিশেষ করে 16 নম্বর ব্যাটালিয়নের যারা জওয়ান আছে, তো এরা আমাদের সবসময় খোঁজখবর নেয়। কোনো অসুবিধা হলে ওদেরকে আমরা বলি। তো এই জন্য আমরা সুরক্ষিত আছি। আর বিশেষ করে আমাদের এই অঞ্চল দিয়ে আমাদের এখানে কুশিয়ারা নদী আছে এবং এখানে ফেন্সিং আছে। এই জন্য বাংলাদেশিরা এইদিকে আসতে পারে না, মানে কঠিন হয়। এখানে আসলে আমাদের যে 24 ঘন্টা ডিউটি যেটা চলে, বিএসএফ জওয়ান যারা, এই 16 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ যারা, এরা সবসময় ডিউটি করে। এই জন্য ওরা আমাদের এদিকে আসতে পারে না। তবুও আমাদের আরসিসি কালভার্ট নির্মাণের জন্য শিলচর হাইলাকান্দি রোডের সিআর এভিনিউ পয়েন্ট থেকে শনি মন্দির পর্যন্ত 4 মিটার রাস্তা বন্ধ থাকবে। শিলচর ও উধারবন্দ টেরিটোরিয়াল রোড ডিভিশনের পিডব্লিউআরডি বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় জানিয়েছে যে শিলচর হাইলাকান্দি রোডের একটি গুরুত্বপূর্ণ লেন সাময়িকভাবে বন্ধ থাকবে। সিআর এভিনিউ পয়েন্ট এবং শনি মন্দিরের মধ্যে 4 মিটার বক্সেল আরসিসি কালভার্ট নির্মাণের জন্য এই বন্ধ রাখা প্রয়োজন, যা রাস্তার স্থায়িত্ব ও নিষ্কাশন ব্যবস্থার উন্নতিতে সহায়ক হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরের 5 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত শিলচর হাইলাকান্দি রোডের ডান দিকের লেন সব ধরনের যানবাহনের জন্য বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে উভয় দিক থেকে আসা যানবাহনগুলিকে সংশ্লিষ্ট স্থানে অবশিষ্ট লেন ব্যবহার করে চলাচল করতে হবে। বিভাগ থেকে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং অনুরোধ করা হয়েছে যে তারা যেন এই রুটে চলাচল করার পূর্বে এই তথ্য অনুযায়ী বিকল্প পথ হিসেবে তাদের পথ চয়ন করতে পারেন। চালকদের সতর্কতা অবলম্বন করতে এবং ওই অঞ্চলে ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। জাতিঙ্গা নদীর ভাঙনে বরখলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষোভ প্রকাশ করলেন ভুক্তভোগী জনগণ। জাতিঙ্গা নদীর ভাঙনে বরখলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ভুক্তভোগী জনগণ জানান, নদী ভাঙনের ফলে গত 5 বছর ধরে বরখলার প্রথম খণ্ডে 40টি পরিবারের ঘরবাড়ি সহ 40 থেকে 50 বিঘা জমি নদী গর্ভে তলিয়ে গেছে। বিভাগীয় কর্তৃপক্ষের অবহেলায় প্রতি বছর ভূমিহীন হচ্ছে বহু পরিবার। তারা বেশ কয়েকদিন ধরে ভুগছেন। এমন অনেক মন্ত্রী ও বিধায়ক আছেন যারা গত 20 বছর ধরে এসেছেন, কিন্তু আজ পর্যন্ত কিছুই করা হয়নি। তাই অবিলম্বে বাঁধগুলো ঠিক করতে বিভাগীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তা না হলে জাতিঙ্গা নদীতে তলিয়ে যাবে। জাতিঙ্গা নদীর পার এমন ভাঙ্গিয়া যার যে আমরা গড় বাড়ি থাকা মুশকিল হয়ে গেছে। ও বিগত 15 বছর থাকি ও একই অবস্থা, খালি ভাঙ্গিয়া। আর আমরা যে মন্ত্রী মশাই আসুন, আমরা বরখলা সমষ্টির এমএলএ, তাই তো ওখানে এটা গুমো আছে, এটা তো দেখুন না। একদিনও আইলা না, তো দেখা যে আইয়া দেখিয়া কইতা যে না এটার কাম করাইতাম। আর তো এর নাম সময় শেষ হওয়ার পথে, কিন্তু তাই তো ইটা মাতো না। আমরা গোর বাড়িও নিচে গিয়া কতখান, প্রায় 40-50 ঘর ওরকম ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে নদীর কিনার হয়ে গেছে একদম। কিন্তু এটা যে ভাঙনের রোধ করবে তার কোনো খবরও নাই। তাই মানে কতবার আনিয়া আগে দেখানি হইল, আগে কইলা ওইব তখন তো আর কিছু মাতই না। রাস্তায় রয়েছে মন্ত্রী বহুত মিডিয়া উডিয়া আইসন, কয়েকবারও আইসন, কিন্তু আইয়া খালি দেখিয়া যায়,
কিন্তু কোনো কাজ তো কাজের জায়গা কাজ থাকে পড়ে থাকে, কিন্তু কাজ তো হয় না। তখন যদি এটা কাজটা সংশোধন হওয়ার কোনো লাইন থাকে তো ওটা করে যাবে। ইলেকশনের পরে নেক্সট ইলেকশন আর তো সামনে কিতা হয় দেখা দিব, আমরাও তো দেখবো। খালি তারা খালি বুঝতে পারছিল আর কাজের বেলা কোনটা খালি বড় বড় মাছ মাছিয়া যায়। দেখো এবার নদীর ভাঙনটা কি অবস্থা আছে। সমগ্র দেশের সাথে শিলচরেও কৃষক বিরোধী বাজেট পোড়াও কর্মসূচি পালন করল সারা ভারত কৃষক সভা। সমগ্র দেশের সাথে শিলচরেও কৃষক বিরোধী বাজেট পোড়াও কর্মসূচি পালন করল সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে জমায়েত হয়ে এবারের 2025-26 কেন্দ্রীয় সাধারণ বাজেটের কপি পোড়ানো হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির সভাপতি রেজামন্দ আলী বড়ভূঁইয়া সহ সম্পাদক অরূপ চক্রবর্তী। কৃষক বিরোধী বাজেটের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, কৃষিতে বাজেটে গত বছরের তুলনায় এবারে বাজেটে বরাদ্দ কমেছে 2.76%। গত বাজেটে কৃষি ও তার সহায়ক ক্ষেত্রে বরাদ্দ ছিল 3,76,720 কোটি টাকা। এবছর বরাদ্দ কমে দাঁড়িয়েছে 3,71,687 কোটি টাকা। ফসল বীমায় বরাদ্দ কমেছে 3,521 কোটি টাকা। MGNREGA প্রকল্পে বরাদ্দ তেমন কোনো বৃদ্ধি হয়নি। কৃষি মজুরদের ক্ষেত্রে কোনো কথা বলা হয়নি বাজেটে। জবাব দাও, বাজেটে 5,000 কোটি টাকার বাজেট কমানো হলো কেন? জবাব চাই, জবাব দাও। কেন্দ্রীয় সরকার যে কৃষক বিরোধী বাজেট পেশ করেছে, গত বাজেট থেকে প্রায় 2,000 কোটি টাকা কৃষিতে বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। অথচ সারা ভারতব্যাপী কৃষক আন্দোলনের ফলে কেন্দ্রীয় সরকার কৃষকদের নিকট প্রতিশ্রুতি দিয়েছিল যে ন্যূনতম সহায়ক মূল্য যেটা MSP সেটা বাড়ানো হবে, কিন্তু বাজেটে আমরা দেখতে পাচ্ছি এই সরকারের যে কৃষি বাজেটে যে কৃষকদের যে অনুদান কমিয়ে দেওয়া হলো সেটা আমরা কৃষক বিরোধী বলে মনে করি। এই দাবিগুলো নিয়ে আমরা আজকে সারা ভারত কৃষক সভা আমরা সারা দেশব্যাপী যে এই বাজেট জ্বালিয়ে দেওয়ার প্রোগ্রাম কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার অঙ্গ হিসাবে আমরা কাছাড় জেলায় আমরা সেই কর্মসূচি পালন করছি। বাজেট নিয়ে অসন্তুষ্টি প্রকাশ শ্রীভূমি জেলার শ্রমিক কৃষক সহ বিভিন্ন সংগঠনের। দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন শ্রীভূমি জেলার শ্রমিক কৃষক সহ বিভিন্ন সংগঠন। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায় বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। স্থানীয় অনুকূল সাগরস্থিত এলাকায় সংগঠনের কর্মকর্তারা বাজেটের বিরুদ্ধে স্লোগান দেন। সংগঠন কর্মকর্তাদের সাফ কথা, যেহেতু এই বাজেট শ্রমিক কৃষক মেহনতি লোকের স্বার্থের বিরুদ্ধে, তাই তারা মেনে নিতে পারছেন না। বাজেট নিয়ে অনেকটা আশা প্রত্যাশা ছিল, পরবর্তীতে আশা ভঙ্গ হয় সংগঠন সহ প্রত্যেক লোকেদের। বিলগ্নীকরণ করা চলবে না, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বাজেটে বিলগ্নীকরণের প্রস্তাব বাতিল করতে হবে। দ্রব্যমূল্য রোধে ব্যবস্থা নেই কেন? মোদী সরকার জবাব চাই, জবাব দাও। বাজেটে দ্রব্যমূল্য রোধে ব্যবস্থা নেই কেন? মোদী সরকার জবাব চাই, জবাব দাও। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিলগ্নীকরণে কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে হবে। বদ্ধ এবং তারা সেটা আজও তারা দেয় নাই। রাষ্ট্রীয় ক্ষেত্রে বেসরকারীকরণ বন্ধ করতে হবে। আমরা দেখলাম যে আমার দেশের প্রায় সমস্ত যে সরকারি সংস্থাগুলি সেগুলি প্রায় আজকে মালিকদের হাতে তারা দিয়ে দিচ্ছে। বিমা ক্ষেত্রে 100% যে বিদেশে বিনিয়োগের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা প্রত্যাহার করতে হবে। জায়গায় 50% বরাদ্দ বৃদ্ধি আমাদের করতে হবে এবং শহরে কর্মসংস্থান সুনিশ্চিত আইন চালু করতে হবে। এবং বার্ধক্য ভাতার কেন্দ্রীয় অংশ বৃদ্ধি এবং অন্যান্য সামাজিক সুরক্ষা বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে জিডিপির 3% এবং শিক্ষাক্ষেত্রে জিডিপির 6% বৃদ্ধি করতে হবে। গণমাধ্যম ব্যবস্থা শক্তিশালী করতে হবে। খাদ্যে ভর্তুকি বৃদ্ধি করতে হবে। তপশিলি জাতি এবং আদিবাসীদের পাশাপাশি মহিলা ও শিশু কল্যাণ খাতে বরাদ্দ বাড়াতে হবে।
হ্যাঁ, এই সঙ্গে অঙ্গনওয়াড়ি এবং অন্যান্য প্রকল্প কর্মীদের জন্য বরাদ্দ বৃদ্ধি করতে হবে। এই সমস্ত প্রস্তাবগুলি কেন্দ্রীয় অর্থ বিল পাশ করার আগে এই বিষয়গুলি বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা সেই দাবি নিয়েই আজকে এই ধর্নায়। নিউ শিলচর ছাত্র যুব উন্নয়ন সংস্থা আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান 9 ফেব্রুয়ারি। নিউ শিলচর ছাত্র যুব উন্নয়ন সংস্থা প্রতি বছরের মতো এবারও 2025 বীর পুরুষ নেতাজি সুভাষ চন্দ্রের জন্মবার্ষিকী মর্যাদার সঙ্গে উদযাপিত করবে। জানুয়ারি মাস থেকে শুরু হয়ে খেলাধুলো, যোগাসন, অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠান সৌজন্যমূলক সমাপন হয়। উক্ত প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তদের আগামী 9 ফেব্রুয়ারি হাইলাকান্দি রোড মাতৃভবন বিবাহ বাসনে সন্ধ্যে 6টায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে। বরদলৈ ট্রফির ফাইনালের ছাড়পত্র আদায় করে নিল নাগা রংমাই দল ও লক্ষ্মীপুরের ল্যান্ডলর্ড এফসি। আসাম সরকারের যুব কল্যাণ ক্রীড়া মন্ত্রক, গুয়াহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং আসাম জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত 70তম ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ফুটবল টুর্নামেন্টের শিলচর ক্লাস্টার জোনে ফাইনাল নিশ্চিত করে নিল লক্ষ্মীপুরের ল্যান্ডলর্ড এফসি এবং নাগা রংমাই দল। শিলচর স্পোর্টিং এর মাঠে অনুষ্ঠিত সকালে প্রথম সেমিফাইনালে ল্যান্ডলর্ড 2-1 গোলে পরাজিত করে কল্লোল সংঘকে। বিকেলের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটিতে নাগা রংমাই দল 1-0 গোলে পরাজিত করে তারাপুর অ্যাথলেটিক ক্লাবকে। 7 ফেব্রুয়ারি উভয় দল দুটি বরদলৈ ট্রফির ফাইনালে মুখোমুখি হবে। উত্তর মেরু কিতা মানে দিনও চলতে গেলে তোমার মাথার মধ্যে লাইট চলে যাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। প্রধানমন্ত্রী মোদী গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম 2.0 শীর্ষ সম্মেলনে যোগ দিতে 24 ফেব্রুয়ারি আসাম আসছেন, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাক উপত্যকা সফরের প্রথম দিনে হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি শিক্ষামন্ত্রী রনোজ পেগুর। ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্মবার্ষিকী এবং শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার 47তম বর্ষপূর্তি উপলক্ষে 8 ও 9 ফেব্রুয়ারি উৎসব শিলচর সৎসঙ্গ বিহারে। হাইলাকান্দি শ্রীভূমি জেলার পর কাছাড়ে শুরু গুণোৎসব 2025। গান্ধী মেলার টেন্ডার নিয়ে দুর্নীতি করেছে বিজেপি, গুরুতর অভিযোগ কংগ্রেসের।
শিলচর মেডিকেল কলেজে ভাইরাল ট্রপিক্যাল ফিভার বিষয়ক দুদিনের জাতীয় কর্মশালার উদ্বোধন। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।